করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-3009, কোর্সের নাম উদ্ভিদ প্রজনন, লেকচার নম্বর 5। আর আজকে আমার লেকচারের শিরোনাম হচ্ছে জনন, জীববিজ্ঞান ও উদ্ভিদ প্রজনন, রিপ্রোডাক্টিভ বায়োলজি অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং। তোমাদের সাথে আছি আমি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আর আজকের আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে জনন, জীববিজ্ঞান। তো এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে জনন প্রক্রিয়া কি। জনন প্রক্রিয়া বলতে যে প্রক্রিয়ায় কোনো একটা জীবের সংখ্যা বৃদ্ধি হয়। তো এটা 3 প্রকার হয়: অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অযৌন জনন বা অসঙ্গজনী অ্যাপোমিক্সিস। এবার আসো আমরা দেখি অঙ্গজ জনন বলতে কি বোঝায়। আমরা আসলে এই ব্যাপারগুলো অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি, সেজন্য অনেক বেশি ডিটেলস এটা নিয়ে আলোচনা আমি করতে চাই না। তারপর আমি সামান্য বলে যাচ্ছি। প্রাকৃতিক অঙ্গজ জনন যেমন ভূনিম্নস্থ কাণ্ড, রাইজোম, স্ফীতকন্দ, গুড়িকন্দ, কন্দ তোমরা জানো, যেমন আদা একটা রাইজোম, তারপর হচ্ছে আলু, গুড়িকন্দ, এটা হচ্ছে আলু হচ্ছে কন্দ, গুড়িকন্দ। অর্ধবায়বীয় কাণ্ড আছে, স্বাভাবিক এবং রূপান্তরিত মূল আছে, বুলবিল আছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। আর কৃত্রিম অঙ্গজ জনন যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কলম পদ্ধতি, কাটিং, গ্রাফটিং, লেয়ারিং, বাডিং ইত্যাদি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কলম পদ্ধতি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে কিছু মূলের ছবি। এখানে আদা দেখা যাচ্ছে, প্রপাগেশন বাই রাইজোম। এটা হচ্ছে আলু, টিউবার বা কন্দ। তারপর এটা হচ্ছে ক্রিসেন্থিমাম। ক্রিসেন্থিমামে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এটা হয় সাকারের মাধ্যমে। তারপর এটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস রুট। হ্যাঁ, এটা হচ্ছে স্থলন। বিভিন্ন রোহিণী জাতীয় বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ধরনের মূল দেখতে পাই। তারপর এটা হচ্ছে গ্ল্যাডিওলাসের, যেটা কর্ম, ভেজিটেটিভ প্রপাগেশন বাই কর্ম। এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে এই অঙ্গটির মাধ্যমে তাদের অঙ্গজ প্রজনন চলে। এরপর এটা দেখছি একটা পেঁয়াজ। পেঁয়াজের যে বাল্ব, সেখান থেকে তার অঙ্গজ প্রজনন হয়। নিচে এই ছবিটা দেখো, এটা কিন্তু কচু গাছে দেখা যায়, অ্যাডভেন্টিশিয়াস রুট। এটা হচ্ছে স্ট্রবেরি গাছে, যেখানে তার যে কাণ্ডটি মাটির সংস্পর্শে আসে, এখান থেকে মূল উৎপন্ন হয় এবং এই মূল যেখানে উৎপন্ন হয় সেখান থেকে আবার উপর দিকে তার নতুন শাখা বের হয়। এটা হচ্ছে স্ট্রবেরিতে আমরা পাই। তারপর এটা হচ্ছে একটা জলজ উদ্ভিদ এবং এখানেও কিন্তু এই ধরনের রানার এবং তার নিচের দিকে ভাসমান মূল দেখা যায়। তো এই হচ্ছে কিছু অঙ্গজ প্রজননের উদাহরণ। এবারে দেখো, এটা হচ্ছে একটা কলমের উদাহরণ, পমেটো। এটা তোমরা হয়তো শুনে থাকবে। পটেটো এবং টমেটো, এই দুই উদ্ভিদ, আলু এবং টমেটো, দুই উদ্ভিদের অঙ্গজ গ্রাফটিং এর মাধ্যমে এই নতুন উদ্ভিদটি আমরা পেয়েছি, যার নাম হচ্ছে পমেটো, যার নিচের দিকে আলু পাওয়া যাবে, আবার উপর দিকে টমেটো পাওয়া যাবে। এটা একটা গ্রাফটিং এর এক্সাম্পল। আর এখানে একটা ছবি আমি দেখালাম, এখানে স্টক এবং সায়নের মাধ্যমে কিভাবে গ্রাফটিং বা কলম করানো হয়। সায়নটিকে স্টকের মধ্যে লাগিয়ে দেওয়া হয় আর তার চারদিকে এভাবে শক্তভাবে বেঁধে দেওয়া হয়। একটা সময়ে এই স্টক এবং সায়ন পরস্পর সংযুক্ত হয়ে যায় এবং তার উপর থেকে নতুন উদ্ভিদ জন্মায়। তো এখানে দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্যই বর্তমান থাকে, সে কারণে বর্তমানে কিন্তু অনেকগুলো উদ্ভিদে কিন্তু কলমের মাধ্যমে আমরা পাই। এবার আসো আমরা দেখি যৌন জনন।
তোমরা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, তোমরা জানো দুইটা উদ্ভিদে অথবা কোনো একটা ফুলের এই যে স্টামেন বা পুংকেশর এবং ভিতর দিকে থাকে গর্ভকেশর, তার পাপড়ি, এবং এখানে স্টামেনের ভিতরে থাকে অ্যান্থার বা পরাগরেণু। এবং এই অ্যান্থার বা পরাগরেণু যখন কোনো ফুলের গর্ভমুখের উপরে এসে পড়ে তখন এটাকে বলা হয় পলিনেশন বা পরাগায়ন। এবং এই পলিনেশনের পরের ধাপেই হচ্ছে সংকরায়ন, যেখানে তার ডিম্বাণুর সাথে এই পলেনের মধ্যে যে পুং গ্যামেট থাকে, এই পুং গ্যামেটের মিলনের ফলে এখানে বীজ উৎপন্ন হয়, ভ্রূণ উৎপন্ন হয়, এবং এই বীজ থেকে পরবর্তী বংশধর চালু হয়। এই পরবর্তী বংশধর বলতে আমরা বুঝি এই বীজ থেকে নতুন একটা উদ্ভিদ, যার উপর দিকে তার কাণ্ড তৈরি হয় এবং নিচের দিকে তার মূল তৈরি হয়, এবং এই কাণ্ডের মধ্যে আবার সেই ফুল ধরে। এইভাবে যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার হয়। এবার আসো আমরা তৃতীয় যে প্রজননের যে ধরন, অসঙ্গজনী বা অ্যাপোমিক্সিস বা অযৌন প্রজনন। এটা হচ্ছে কি, নিষেক ছাড়াই ডিম্বাণু বা ভ্রূণস্থলীর অন্যান্য কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হলে তাকে অসঙ্গজনী বা অ্যাপোমিক্সিস বলে। এভাবে সৃষ্ট উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা হয় যে কোষ থেকে ভ্রূণ উৎপত্তি লাভ করেছে তার ধরনের উপর। তাহলে আমরা জানি নিষেকের পর ডিম্বাণু এবং শুক্রাণু বা পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনের ফলে তৈরি হয় জাইগোট অথবা ভ্রূণ, এবং এই প্রক্রিয়াটি হচ্ছে স্বাভাবিক যৌন প্রজনন। কিন্তু যদি ডিম্বাণু বা ভ্রূণস্থলীর অন্যান্য কোষ থেকে যদি নিষেক ছাড়াই যদি ভ্রূণ সৃষ্টি হয় তখন তাকে বলে অসঙ্গজনী বা অ্যাপোমিক্সিস। এটি 4 ধরনের হয়: অপুংজনী বা পার্থেনোজেনেসিস, অসঙ্গজনী বা অ্যাপোগেমি, অরেণুজনী বা অ্যাপোস্পোরি, বহু ভ্রূণ বীজতা বা পলি এমব্রায়ো। এটি 4 ধরনের হয়ে থাকে। আমরা এখন দেখি যে এগুলো আসলে কি। পার্থেনোজেনেসিসটা কি? নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হলে তাকে অপুংজনী বা পার্থেনোজেনেসিস বলে। নিষেক ছাড়াই যদি ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। প্রাকৃতিকভাবেও অনেক ক্ষেত্রে পার্থেনোজেনেটিক কিছু ফল আমরা পাই। যা হোক, পার্থেনোজেনেসিস 2 ধরনের হয়ে থাকে: একপ্রস্থি অপুংজনী বা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। মিওসিসের ফলে ভ্রূণথলি গঠিত হলে সৃষ্ট ডিম্বাণু হয় একপ্রস্থি, যেমন বেগুন, তামাক, ভুট্টা। তোমরা যদি তোমাদের খেয়াল থাকে, তোমরা নিশ্চয়ই জানো যে মেগাস্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস বলে কয়েকটা টার্ম আছে। এই টার্মগুলো তোমরা হয়তো ইন্টারেও তোমরা পড়েছো, আবার তোমরা এমব্রায়োলজিতেও পড়েছো। তো সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে মেগাস্পোরোজেনেসিসের মাধ্যমে কিভাবে একটা ফুলের মধ্যে কিভাবে ডিম্বাণু উৎপন্ন হয়, আবার মাইক্রোস্পোরোজেনেসিসের মাধ্যমে কিভাবে একটা উদ্ভিদের মধ্যে পুং রেণু এবং তার ভিতরে পুং গ্যামেট উৎপন্ন হয়। এখন মিওসিস হয়ে যাওয়ার পরে ভ্রূণথলি যখন গঠিত হবে তখন অবশ্যই তার ভিতরে যে সমস্ত কোষগুলো থাকবে এই সমস্ত কোষ হবে হ্যাপ্লয়েড। তো এই ধরনের হ্যাপ্লয়েড কোষ থেকে যদি কোনো ডিম্বাণু হয় তাহলে সেটাও হবে হ্যাপ্লয়েড বা একপ্রস্থি। এর প্রাকৃতিক ভাবেই এই ধরনের একপ্রস্থি পার্থেনোজেনেসিস হয়, যেমন বেগুন, তামাক, ভুট্টা। দ্বিপ্রস্থি অপুংজনী বা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এটা কি? মিওসিস ছাড়াই ভ্রূণথলি গঠিত হলে, যেমন ট্যারাক্সাকাম। এছাড়াও না, দ্বিপ্রস্থি অপুংজনী হচ্ছে মিওসিস ছাড়া, যখন মিওসিস হয় না তখন যেহেতু তার মাতৃ উদ্ভিদে 2n বা ডিপ্লয়েড কোষ থাকে, তাহলে সেই মাতৃকোষের থেকে যে ভ্রূণথলিটা গঠিত হয় সেটা অবশ্যই 2n বা ডিপ্লয়েড হবে, যেমন ট্যারাক্সাকাম। এছাড়াও আরেক ধরনের ঘটনা ঘটে, এটাকে বলে পুংজনী বা এন্ড্রোজেনেসিস। পুং গ্যামেট থেকে যদি ভ্রূণ উৎপন্ন হয়, হ্যাঁ, পুং গ্যামেট থেকেও ভ্রূণ উৎপন্ন হতে পারে, যেমন তামাক, ক্রেপিস ইত্যাদি। এবার হচ্ছে অসঙ্গজনী। ডিম্বাণু ব্যতীত
ভ্রূণস্থলীর অন্যান্য কোষ যেমন সহকারী কোষ এবং প্রতিপাদক কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হলে তাকে অসংখ্য যোনি বলে। এটা কিরকম? তোমরা যদি একটা ডিম্বাণুর ছবি দেখো, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো যে ডিম্বাণুর সাথে দুই দিকে থাকে দুটো সহকারী কোষ, আবার ডিম্বাণুর ঠিক উল্টা দিকে থাকে প্রতিপাদক কোষ। এখন এই ডিম্বাণু ছাড়া যদি সহকারী কোষ বা প্রতিপাদক কোষ থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়, তখন সেই ধরনের প্রজননকে বলা হচ্ছে অসংজ্ঞযোনি। এটি দুই ধরনের হয়, একপ্রস্থি অসংজ্ঞযোনি এবং দ্বিপ্রস্থি অসংজ্ঞযোনি, হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি এবং ডিপ্লয়েড অ্যাপোগ্যামি। এখন হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামিটা কি? যদি একপ্রস্থি সহকারী কোষ এবং প্রতিপাদক কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হয়। এটাও নিশ্চয় বুঝতে পারছো, একপ্রস্থি সহকারী কোষ এবং প্রতিপাদক কোষ মানে হচ্ছে যদি ভ্রূণস্থলী মিওসিসের পরে সৃষ্টি হয়, মিওসিসের ফলে যদি ভ্রূণস্থলী সৃষ্টি হয়, তাহলে তার ভিতরে যে সমস্ত কোষ থাকবে তারা সবাই একপ্রস্থি বা হ্যাপ্লয়েড। এবং এই ধরনের এই একপ্রস্থি সহকারী কোষ বা প্রতিপাদক কোষ থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়, তখন তাকে বলা হবে হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি বা একপ্রস্থি অসংজ্ঞযোনি। এবার আসো দ্বিপ্রস্থি অসংজ্ঞযোনি। যদি দ্বিপ্রস্থি সহকারী কোষ এবং প্রতিপাদক কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হয়, এটাও ঠিক একই রকম। যদি ভ্রূণস্থলী যদি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যদি সৃষ্টি হয়, তখন সেই ভ্রূণস্থলীর মধ্যে যে সহকারী কোষ এবং প্রতিপাদক কোষ থাকে, সেই প্রতিপাদক কোষ থেকে যদি নতুন ভ্রূণ সৃষ্টি হয়, তখন তাকে বলা হবে দ্বিপ্রস্থি অসংজ্ঞযোনি বা ডিপ্লয়েড অ্যাপোগ্যামি। এবার আসো দেখি অরেণুজনি বা অ্যাপোস্পোরি। এটা কি? এটা হচ্ছে ডিম্বক ত্বক বা ভ্রূণপোষক কলা থেকে ভ্রূণ সৃষ্টি হলে তাকে অরেণুজনি বা অ্যাপোস্পোরি। রেণু মানে স্পোর। আমরা এতক্ষণ যাদের কথা পড়লাম, ডিম্বাণুর কথা পড়লাম, আমরা প্রতিপাদক কোষ, তারপরে সহকারী কোষ, এরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে স্পোর বা রেণু। কিন্তু ডিম্বক ত্বক বা ভ্রূণপোষক কলা কোনোভাবেই স্পোর না, এবং এই ধরনের কলা থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়, তখন তাকে বলা হবে অরেণুজনি বা অ্যাপোস্পোরি। এক্ষেত্রে সকল কোষই দ্বিপ্রস্থি হওয়ায় উৎপন্ন ভ্রূণও দ্বিপ্রস্থি হবে, মানে ডিপ্লয়েড হবে। ম্যালাস, ক্রেপিস, রেনানকুলাস ইত্যাদি গণের বেশ কিছু প্রজাতিতে অরেণুজনি দেখা যায়। এবারে আসো আমরা দেখি পরাগায়ন পদ্ধতি। এগুলো আমরা ছোটবেলায় অনেক পড়েছি। স্বপরাগায়ন, পরপরাগায়ন, সহোদর পরাগায়ন, তিন ধরনের পরাগায়ন পদ্ধতি আছে। স্বপরাগায়ন মানে নিশ্চয়ই তোমরা জানো, যদি কোনো উদ্ভিদের কোনো ফুলের পুং রেণু যদি একই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে, তখন তাকে স্বপরাগায়ন বলে। যেমন ধান, গম, যব, মটর, ছোলা, পাট, এছাড়া আরো অনেক অনেক উদাহরণ আছে স্বপরাগায়নের। স্বপরাগায়ন বলতে আমরা এতদিন জানতাম যে যদি একই ফুলে পরাগরেণু যদি একই ফুলে গর্ভমুণ্ডে পড়ে, কিন্তু আরো কিন্তু দুইটা ধরন আছে। যেমন একই পুষ্পমঞ্জরির মধ্যে যদি কোনো ফুল থাকে, ধরো একটা পুং ফুল একটা স্ত্রী ফুল একই পুষ্পমঞ্জরির মধ্যে, সেটাও কিন্তু স্বপরাগায়ন হবে। এবং এই একই ফুলের পুষ্পমঞ্জরি যদি এভাবে যদি পরাগায়িত হয়, তখন সেটাও স্বপরাগায়ন হবে। পরপরাগায়ন কি? ভুট্টা, রাই, সরিষা, আখ, আলু, তামাক ইত্যাদি পরপরাগায়ন। যে সমস্ত ফুলের পরাগায়নের জন্য কোনো বাহকের প্রয়োজন হবে, সেটা কীটপতঙ্গ হতে পারে, মানুষ হতে পারে, বা বাতাস হতে পারে, মানে কোনো একটা মাধ্যমে যদি পরাগায়নটা হয়, তখন তাকে বলা হবে পরপরাগায়ন। আর সহোদর পরাগায়ন, যেমন ভুট্টা। সহোদর পরাগায়ন মানে যদি একই উদ্ভিদের মধ্যে দুইটা ফুল হয়, একটা পুং ফুল একটা স্ত্রী ফুল, সেক্ষেত্রে এটাকে বলা হবে সহোদর পরাগায়ন। ভুট্টা হচ্ছে এটার একটা এক্সাম্পল। স্বপরাগায়ন, এটা হচ্ছে স্টিগমা রিসিভস পোলেন। স্ত্রী ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ড যেটা পোলেনকে রিসিভ করবে। তারপরে এখানে দেখা যাচ্ছে পুংকেশর বা অ্যান্থার্স প্রডিউস পোলেন গ্রেইনস which contain male gametes। এই পুংকেশরগুলো মেল গ্যামেট ধারণ করে। এই পুংকেশর থেকে মেল গ্যামেট যদি এই গর্ভমুণ্ডের উপরে এসে পড়ে একই ফুলের, তখন সেক্ষেত্রে এটাকে বলা হবে স্বপরাগায়ন।
পরপরাগায়ন অবশ্যই কোনো একটা বাহকের মাধ্যমে। এখানে মৌমাছি দেখানো হলো। Pollen from stamens sticks to a bee as it visits a flower to collect food. এই মৌমাছি যখন মধু সংগ্রহ করতে গেল, তার পোলেন গুলো তার গায়ে লেগে গেল। পরবর্তীতে এই পোলেন গুলো নিয়ে, সেই যেহেতু আঠালো একটা পদার্থ দ্বারা থাকে, এটা নিয়ে সে যখন আরেকটা ফুলের উপরে গিয়ে যখন পড়ে, তখন সেখানেও মধু খেতে বসে। তখন এই পরাগরেণুগুলো এই ফুলের গর্ভমুণ্ডে এসে পরে লাগে এবং এখান থেকে তার পরাগায়নটা সংঘটিত হয়। এটাও এক ধরনের পরপরাগায়ন। সহোদর পরাগায়ন বা গেইটেনোগেমি, এটা কি? যদি কোনো একটা উদ্ভিদের যদি স্ত্রী ফুল এবং পুং ফুল যদি আলাদাভাবে জন্মায় এবং এই স্ত্রী ফুলের যদি একই একই উদ্ভিদের পুং ফুলের থেকে রেণু যদি সেই স্ত্রী ফুলে এসে পরাগায়িত হয়, তখন তাকে বলা হবে সহোদর পরাগায়ন বা গেইটেনোগেমি। এখানে একটা ছবি দেখানো হয়েছে। এখানে একটা উদ্ভিদ, এখানে একটা উদ্ভিদ, এখানে প্ল্যান্ট এ, প্ল্যান্ট বি। এখানে এটাও সেলফ পলিনেশন দেখানো হচ্ছে গেইটেনোগেমিকে। যদি একই উদ্ভিদের মধ্যে দুটা ফুল, একটা ফুল থেকে মৌমাছি নিয়ে গেল আরেকটা ফুলের মধ্যে তার পরাগটাকে, এটাকে বলা হচ্ছে গেইটেনোগেমি। আবার একই ফুলের পরাগরেণু যদি এখানে এসে একই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে, তখন তাকে বলা হবে সেলফ পলিনেশন বা অটোগ্যামি। আর এই উদ্ভিদের একটা ফুল থেকে পরাগরেণু গিয়ে যদি এই ফুলের মধ্যে গিয়ে যদি পরাগায়ন ঘটায়, তখন তাকে বলা হবে ক্রস পলিনেশন বা জেনোগ্যামি। তো এই তিন ধরনের পরাগায়ন এই ছবির মাধ্যমে দেখানো হলো। এবার আসো আমরা দেখি স্বপরাগায়নের জন্য শর্তাবলী। কোন কোন শর্ত পূরণ হলে পরে স্বপরাগায়ন হবে? প্রথমত, উভয়লিঙ্গতা বা বাইসেক্সুয়ালিটি, যে ফুলে পুংকেশর এবং স্ত্রীকেশর উভয়ই থাকবে, সেই ফুলেই শুধুমাত্র স্বপরাগায়ন হতে পারবে। এটা একটা নর্মাল কথা, তাই না? কোন একটা ফুলে যদি পুংকেশর স্ত্রীকেশর না থাকে বা একটা থাকে, তাহলে তো তার মধ্যে কোনোভাবেই স্বপরাগায়ন হওয়া সম্ভব নয়। তাহলে এই উভয় লিঙ্গতা হচ্ছে স্বপরাগায়নের জন্য একটা প্রধান শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সমপরিণতি বা হোমোগ্যামি। একটা উদ্ভিদের কোন একটা ফুলের পুংকেশর এবং স্ত্রীকেশর উভয়ই আছে, কিন্তু তারা একই সময়ে তাদের ম্যাচিউর হতে হবে। তাদের একই সময়ে যদি ম্যাচিউর না হয়, তাহলে তার পুংকেশর থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে যদি এসে পড়ে, তারপরেও কিন্তু তার মধ্যে পরাগায়ন সম্ভব হবে না। এবং সেই কারণে হোমোগ্যামি বা স্বপরিণতি, এটা স্বপরাগায়নের জন্য একটা বিশেষ শর্ত। তৃতীয় একটা শর্ত অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি। এটা অনেক উদ্ভিদের ক্ষেত্রে হয়, যেমন গম, যব, জই, এরকম কিছু উদ্ভিদে দেখা যায় কি ফুল ফোটার আগেই তার পরাগায়ন সম্পন্ন হয়ে যায়। মানে তার পুংকেশর এবং স্ত্রীকেশর উভয় ম্যাচিউর হয়ে যায়, কিন্তু তার পাপড়িগুলো কিন্তু বন্ধ থাকে এবং এই বন্ধ থাকা অবস্থাতেই তার পরাগায়ন সম্পন্ন হয়ে যায়। তার ফলে এই ধরনের ক্লিস্টোগ্যামাস ফুলের মধ্যে কিন্তু স্বপরাগায়ন একটা অবশ্যম্ভাবী ঘটনা। ঠিক আছে, কারণ দুটোই একই সাথে ম্যাচিউর হয়ে যাচ্ছে, আর ফুলটা যেহেতু ফুটছেই না, তাহলে বাইরে থেকে কোনো পরাগরেণু এসে স্ত্রীকেশরে পরাগায়ন করার কোনো সম্ভাবনাই নাই। সে কারণে এই অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি, এটাও স্বপরাগায়নের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য। 4 হচ্ছে হাইডিং। মুগ, ছোলা, মটর ইত্যাদি ক্ষেত্রে পরিপক্ক পরাগধানী এবং গর্ভমুণ্ড ধ্বজক দ্বারা পরিবেষ্টিত থাকে, ফলে স্বপরাগায়ন নিশ্চিত হয়। ঠিক আছে, এবং এখানে কি হয়, পরাগধানী এবং গর্ভমুণ্ড দুটাই একসাথে পরিবেষ্টিত থাকে, তাহলে এখানে স্বপরাগায়ন নিশ্চিত হয়। পুশিং, কিছু প্রজাতির ক্ষেত্রে পুংকেশরীয় স্তম্ভের ভিতর দিয়ে পরিপক্ক গর্ভমুণ্ড ঠেলে দ্রুত বৃদ্ধি পায়, ফলে স্বপরাগায়ন নিশ্চিত হয়। এখানে গর্ভমুণ্ডটা যেখানে নিচের দিকে হয়তো থাকে, কিন্তু সেটা কি করে, পুংকেশরকে ঠেলে উপর দিকে উঠে, আর যখন উপর দিকে উঠে, ওই ঠেলে উপরে ওঠার সময় তার গায়ে পুংকেশরগুলো লেগে যায়, এবং এটাকে বলা হচ্ছে পুশিং। এবং এই পদ্ধতিতেও কিন্তু স্বপরাগায়ন নিশ্চিত হয়। এবার আসো পরপরাগায়ন। এটা আমরা জানি
আম, যদি কোন একটা বাহকের মাধ্যমে পরাগায়ন হয় তখন তাকে আমরা বলি পরপরাগায়ন। এটা প্রধান একটা শর্ত হচ্ছে একলিঙ্গতা। ইউনিসেক্সুয়ালিটি, এরা সহবাসী বা ভিন্নবাসী হতে পারে। সহবাসী বলতে এরা একই উদ্ভিদে হতে পারে, আবার ভিন্ন উদ্ভিদে হতে পারে। একই উদ্ভিদে দুইটা ফুল, পুং এবং স্ত্রী ফুল হতে পারে, আবার ভিন্ন ভিন্ন উদ্ভিদেও জন্মাতে পারে। একটা উদ্ভিদ পুং উদ্ভিদ আর একটা উদ্ভিদ স্ত্রী উদ্ভিদ, এই ধরনের যদি হয় তাহলে তাতে অবশ্যই পরপরাগায়ন হবে। শর্ত 2 হচ্ছে বিষম পরিণতি বা ডাইকোগ্যামি, যেটা আমরা স্বপরাগায়ন পড়ার সময় যেটা আমরা পড়েছিলাম। বিষম পরিণতি মানে কি, এই ফুলে কি হচ্ছে, পুং কেশর এবং স্ত্রী কেশর একই সাথে ম্যাচিউর হচ্ছে না, সমান সময়ে তারা পরিণতি লাভ করছে না। যেমন এটা দুই ধরনের হয়, প্রোটোগাইনি এবং প্রোট্যান্ড্রি। প্রোটোগাইনি মানে কি, যখন এই ফুলের যখন স্ত্রী কেশরটি যখন ম্যাচিউর হয়ে যায়, দ্য গাইনোসিয়াম ম্যাচিউরস বিফোর দ্য অ্যান্ড্রোসিয়াম। স্ত্রী কেশরটি আগেই ম্যাচিউর হয়ে যায়, কিন্তু সে সময় পুং কেশরটি ম্যাচিউর হয় না। তাহলে এই পুং কেশর তাহলে এই ফুলের গর্ভমুণ্ডে অবশ্যই এই ফুলের পরাগরেণু দ্বারা কিন্তু পরাগায়ন সম্পন্ন হওয়া সম্ভব নয়। আবার এখানে পাশাপাশি আরেকটা ফুল দেখো, এটাকে বলা হচ্ছে প্রোট্যান্ড্রি, দ্য অ্যান্ড্রোসিয়াম ম্যাচিউরস বিফোর দ্য গাইনোসিয়াম। এখানে তার স্ত্রী কেশরটি ম্যাচিউর হয় নাই, কিন্তু পুং কেশর ম্যাচিউর হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এই ফুলের থেকে পরাগরেণু ম্যাচিউর হয়ে বের হচ্ছে, কিন্তু সেটা এই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়লেও তাতে পরাগায়ন সম্ভব হচ্ছে না, কারণ তার গর্ভমুণ্ড তখনও ম্যাচিউর হয়নি। এটাকে বলা হচ্ছে ডাইকোগ্যামি। তো এই ক্ষেত্রে কি হবে, যেই ফুলের গর্ভমুণ্ড ম্যাচিউর হয়ে গেছে, আবার আরেকটা ফুলের পরাগরেণু ম্যাচিউর হয়ে গেছে, তাহলে এই ফুলের পরাগরেণু এসে এই ফুলের গর্ভমুণ্ডের উপরে এসে পড়বে, তাহলে এটা অবশ্যই এটা একটা পরপরাগায়ন। ঠিক আছে, এটাকে বলা, এটা হচ্ছে বিষম পরিণতি পরপরাগায়ন একটা শর্ত। এখন এখানে একটা ছবি দেখো, এটা হচ্ছে অসম গর্ভদণ্ডাবস্থা। অসম, হেটেরোস্টাইলি। ধরো বাম দিকে যে ছবিটা, এখানে তার গর্ভমুণ্ডটা অনেক উপরে, কিন্তু তার পুং কেশর অনেক নিচে। তাহলে কি হবে, এই গর্ভমুণ্ডে এই ফুলের পরাগরেণু এসে পড়াটা সম্ভব নয়, এটাকে বলা হচ্ছে হেটেরোস্টাইলি। তাহলে এই যে তার অবস্থানের ভিন্নতার কারণে এই ফুলে পরাগায়ন সম্ভব নয়। আবার এই ফুলে দেখো গর্ভমুণ্ডটা বেশ নিচে, তার স্ত্রী কেশরটা বেশ নিচে, আর উপরের দিকে হচ্ছে স্টামেন বা পরাগরেণু। তাহলে এখানে কি হচ্ছে, এই যেহেতু দুইটা অবস্থান, সেহেতু এই ফুলের পরাগায়ন অবশ্যই পরপরাগায়ন হবে, স্বপরাগায়ন এখানে সম্ভব নয়। তাহলে কি হচ্ছে, যেই ফুলের গর্ভমুণ্ডটা লম্বা, সেই ফুলের সাথে এই ফুলের পরাগায়ন হবে। আবার এই ফুলের গর্ভমুণ্ডটা অনেক নিচু, এর সাথে এই ধরনের ফুলের পরাগায়ন হবে। তার মানে কি, পরপরাগায়ন হবে। অশুভ গর্ভদণ্ডাবস্থা পরপরাগায়নের একটা শর্ত। স্বসঙ্গমরোধী বা হার্কোগ্যামি, এটাও পরপরাগায়নেরই একটা শর্ত। এখানে কি হচ্ছে, এখানে পুংকেশর এবং স্ত্রীকেশর উভয়ই উৎপন্ন হচ্ছে, কিন্তু তার মধ্যে তার আকারে এমন কিছু ভিন্নতা থাকে, যে ভিন্নতার কারণে এখানে স্বসঙ্গম হয় না বা স্বপরাগায়ন হয় না। এটা দুই ধরনের হয়, ট্রাই স্টাইলি এবং ডাই স্টাইলি। ডাই স্টাইলি বলতে তার দুই ধরনের অবস্থান, ট্রাই স্টাইলি বলতে তার তিন ধরনের অবস্থান। হার্কোগ্যামি, দেখো এখানে গর্ভমুণ্ড অনেক উপরে, আর পুংকেশর হচ্ছে অনেক নিচে। আবার এই ফুলে গর্ভমুণ্ড অনেক নিচে, পুংকেশর অনেক উপরে। এটা তোমরা একটু পরে আরেকটা ফুলের ক্ষেত্রে তোমরা এই ফুলের এক্সাম্পলটা তোমরা পাবে। এটাকে বলা হচ্ছে পিন ফ্লাওয়ার, এটাকে বলা হচ্ছে থ্রাম ফ্লাওয়ার। এটা একটা ফুলের বৈশিষ্ট্য। আবার ট্রাইস্টাইলি যেটা, এখানে হচ্ছে আবার এখানে তিন আকারের তার বিভিন্ন পুংকেশর এবং গর্ভকেশর উৎপন্ন হয়। তিন আকার বলতে বড়, মাঝারি, ছোট।
এখানে যে গর্ভমুণ্ড আছে, গর্ভমুণ্ডটা অনেক বড়, এর সাথে তার পরাগরেণু দুই সাইজে আমরা দেখছি, একটা মাঝারি সাইজের, একটা ছোট সাইজের। আবার এখানে মাঝারি সাইজের গর্ভপুণ্ড আছে, পরাগরেণু অনেক, একটা বেশ লম্বা আর একটা হচ্ছে বেশ ছোট। আবার এখানে আবার দেখা যাচ্ছে ছোট সাইজের শ্রীকেশর এবং তার সাথে আবার লম্বা দুইটা পরাগরেণু দেখা যাচ্ছে। তো তিন সাইজের, এটাকে বলা হচ্ছে ট্রাই স্টাইলি, এটাকে বলা হচ্ছে ডাই স্টাইলি। তো এই ধরনের তার আম, আহ, তার আকারের ভিন্নতার কারণে এখানে সসঙ্গম বা স্বপরাগায়ন হয় না, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে হার্কোগ্যামি। শর্ত 5 হচ্ছে অসঙ্গতি বা সেলফ ইনকম্প্যাটিবিলিটি। উভয়লিঙ্গ ফুলের পরাগরেণু এবং ডিম্বাণু একই সময়ে পরিপক্ক হলেও একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়লেও নিষেক হয় না। এমনকি একই গাছের অন্য ফুলেও নিষেক ঘটে না। ফলে স্বপরাগায়নের মাধ্যমে কার্যকর বীজ উৎপাদনে ব্যর্থ হয়। তাহলে কি হচ্ছে? ফুলটা উভয়লিঙ্গ, তার পরাগরেণু এবং ডিম্বাণু একই সময়ে পরিপক্ক হচ্ছে, কিন্তু তাদের মধ্যে স্বপরাগায়ন হচ্ছে না। কেন? ওই ফুলে গর্ভমুণ্ডে পড়লেও নিষেক হচ্ছে না, এমনকি একই গাছের অন্য ফুলেও নিষেক ঘটে না। ফলে স্বপরাগায়নের মাধ্যমে কার্যকর বীজ উৎপাদনে ব্যর্থ হয়। এখানে কি ঘটে? হয়তো দেখা যাচ্ছে যে এই ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডের উপর এসে পড়লো, কিন্তু এই পরাগরেণুটি ওই গর্ভমুণ্ডে এসে সে তার অঙ্কুর নল সৃষ্টি হচ্ছে না, অঙ্কুরিত হচ্ছে না। আবার ধরো অঙ্কুরিত হলো, কিন্তু সেটা গর্ভদণ্ড ভেদ করে বেশি দূর যেতে পারছে না। আবার ধরো সে যেতে পারছে, কিন্তু শেষ পর্যন্ত সে ডিম্বাণুর সাথে সে মিলিত হতে পারছে না। আবার এমনও হয় যে শেষ পর্যন্ত সে ডিম্বাণুর সাথে তার নিষেকটা হয়, কিন্তু তার ভ্রূণটা অকালেই মরে যায়। এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হচ্ছে স্ব অসঙ্গতি বা সেলফ ইনকম্প্যাটিবিলিটি। মানে এই ফুলের পুংকেশর এবং স্ত্রীকেশরের মধ্যে এমন কিছু তার অসঙ্গতি আছে, যেগুলো কারণে তার মধ্যে কোনোভাবেই স্বপরাগায়ন হওয়া সম্ভব নয়। সে কারণে এটা পরপরাগায়নের একটা শর্ত। মেল স্টেরাইলিটি বা পুং বন্ধাত্ব, এটাও কিন্তু পরপরাগায়নের জন্য একটা শর্ত হিসেবে ধরা হয়। যেমন উভয়লিঙ্গ ফুল যদি হয়, যেখানে পুং কেশর এবং স্ত্রীকেশর উভয়ই আছে, কিন্তু তার পুংকেশরের যদি পরাগরেণু তৈরি করার বা মুক্ত করার যদি যদি তার কোনো ক্ষমতা না থাকে, এটাকে বলা হচ্ছে পুং বন্ধাত্ব বা মেল স্টেরাইলিটি। জিন পরিব্যক্তির ফলে পুংবন্ধাত্ব সৃষ্টি হয়। তিন ধরনের পুংবন্ধাত্ব দেখা যায়: কৌলিক পুংবন্ধাত্ব বা জেনেটিক মেইল স্টেরাইলিটি, সাইটোপ্লাজমীয় পুংবন্ধাত্ব বা সাইটোপ্লাজমিক মেইল স্টেরাইলিটি, সাইটোপ্লাজমীয় কৌলিক পুংবন্ধাত্ব বা সাইটোপ্লাজমিক জেনেটিক মেইল স্টেরাইলিটি। আমরা এই এই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা ডিটেলসে পড়বো। আজকে আমরা জাস্ট পরাগায়নের শর্ত হিসাবে আমরা এতটুকু জেনে রাখলাম। এবার আসো স্বপরাগায়নের কৌলিক তাৎপর্য, মানে কি কারণে, জেনেটিক্যালি কেন ইম্পর্টেন্ট বা এটার ভূমিকাটা কি। স্বপরাগী উদ্ভিদে হোমোজাইগোসিটি রক্ষিত হয়। হোমোজাইগোসিটি মানে নিশ্চয়ই তোমরা জানো, যখন উদ্ভিদের যদি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি হোমোজাইগাস অবস্থায় যদি থাকে, ডাবল অবস্থায় যদি থাকে, তখন তাকে বলা হয় হোমোজাইগোসিটি। স্বপরাগী উদ্ভিদে এটা রক্ষিত হয়। দ্বিতীয়ত হচ্ছে এদের জিন পৃথকীকরণ হয় না বলে স্বপ্রজনন জনিত দুর্বলতা দেখা যায় না। জিন পৃথকীকরণ মানে তোমরা যদি মেন্ডেলের সূত্রটা যদি তোমাদের মনে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা জানো মেন্ডেলের সূত্রে তোমরা জানো যে F2 তে গিয়ে কিভাবে জিন সিগ্রিগেশন হয়ে যায়, 3:1 বা 1:2:1 জিন সিগ্রিগেশন হয়ে যায়। কিন্তু স্বপরাগায়ন যদি হয়, তাহলে সেখানে জিন পৃথকীকরণ হয় না, সে কারণে এর মধ্যে কোনো স্বপ্রজনন জনিত দুর্বলতা দেখা যায় না। আর হেটেরোসিস লক্ষ্য করা যায়। হেটেরোসিস মানে হচ্ছে কি, যখন কোনো একটা পরাগায়নের পর যে সংকর উদ্ভিদটা উৎপন্ন হয়,
এই সংকর উদ্ভিদ বা হাইব্রিড যদি তার প্রজনকের চাইতে যদি অনেক বেশি উৎকৃষ্ট হয়, তখন তাকে বলা হয় হেটেরোসিস। ধরো কোনো একটা ধানের জাত, তার মাতৃ প্রজনকে 20 কুইন্টাল চাল উৎপাদনের ক্ষমতা, আর পিতৃ প্রজনকে ধরো 30 কুইন্টাল চাল উৎপাদনের ক্ষমতা। কিন্তু এই দুইটা উদ্ভিদে যখন আমি পরাগায়ন করলাম, সংকরায়ন করলাম, দেখা গেল কি এখান থেকে যে হাইব্রিডটা আমি পেলাম সেটা হয়তো 50 কুইন্টাল ফলন দেয়। তাহলে কি সে মাতৃ এবং পিতৃ প্রজনকের চাইতে অনেক বেশি উৎকৃষ্ট, এবং এই যে বৈশিষ্ট্যটা এটাকে বলা হয় হেটেরোসিস। স্বপরাগায়নের ফলে এই ধরনের হেটেরোসিস দেখা যেতে পারে। আর আসো পরপরাগায়নের কৌলিক তাৎপর্য। পরপরাগী ফসলে স্বপরাগায়ন ঘটানো হলে উল্লেখযোগ্যভাবে স্বপ্রজননজনিত দুর্বলতা দেখা যায়। মানে কি, ফুলটা হচ্ছে স্বপরাগী, কিন্তু তাতে আমি বললাম কি ফুলটা হচ্ছে পরপরাগী, তার মধ্যে আমি স্বপরাগায়ন ঘটানো হলো এতে দেখা যাচ্ছে কি স্বপ্রজননজনিত দুর্বলতা দেখা যায়। 2, হেটেরোসিস দেখা যায়, এখানেও হেটেরোসিস দেখা যায়। 3 হচ্ছে কি সংকর জাত বা সিনথেটিক ভ্যারাইটি তৈরির মাধ্যমে ফলনশীলতা সহ অন্যান্য বৈশিষ্ট্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। এখানে ফলনশীলতা সহ অন্যান্য বৈশিষ্ট্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায় পরপরাগায়নের মাধ্যমে। হ্যাঁ, এই যে আজকের যে ক্লাসটা এটা তৈরি করার সময় আমি কয়েকটা বই আমি পড়েছি। এগুলো হচ্ছে কি উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। অ্যালার্ডের প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এইচ.কে চৌধুরীর বই এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এবং ইন্টারনেট। এই ক্লাসটা করতে গিয়ে আমি ইন্টারনেট থেকে ছবিগুলো নিয়েছি এবং গুগলের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, সাথে এই কয়টা বই আমি পড়েছি। আজকের ক্লাসটা তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আজকে আমরা যেই চ্যাপ্টারটা আমরা পড়লাম এটা আসলে অনেকটা বলা যায় তোমাদের পুরনো ক্লাসগুলোর রিভিশন। তোমরা এখানে অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন সম্পর্কে তোমরা আজকে ক্লাসে পড়েছো, যেটা তোমরা অনেক ছোটবেলা থেকেই পড়ছো। তারপর হচ্ছে পরাগায়ন, পরাগায়নের যে বিভিন্ন ধরন, এগুলো তোমরা অনেক ছোটবেলা থেকেই পড়ছো। তবে নতুন যেটা তোমরা পড়লে সেটা হচ্ছে শর্তগুলো। কোন কোন শর্ত থাকলে স্বপরাগায়ন হবে, কোন কোন শর্ত থাকলে পরপরাগায়নই হবে, এবং স্বপরাগায়ন হওয়ার জন্য যে শর্তগুলো সেগুলো যদি পূরণ না হয় তাহলে সেখানে পরপরাগায়নই হবে। তাহলে এই ক্লাসটা তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে যদি তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে। সবাই সুস্থ থাকো। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা বাসায় থেকে লেখাপড়া করবে।